কেউ এসছে? শ্রীজিতা, শুনতে পাচ্ছ শ্রীজিতা? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো কালকে যতটা প্রবলেম করেছিলাম তারপর থেকে প্রবলেম স্টার্ট করছি। কোয়েশ্চেনটা লেখো। আচ্ছা, কত নাম্বার অবধি হয়েছে আমাদের এখনো অবধি? আমি তো সিরিয়ালটা মেনটেন করতে পারছি না এখন, তোমাদের কাছে তো আছে। কত নাম্বার হলো? হ্যাঁ স্যার, আমার কাছে লেখা আছে, কিন্তু কাল মানে আগে, হ্যাঁ কালকের দিনেরটা না নাম্বারিংটা করা নেই, মানে আমাকে এখন ঘুরে একটু বলতে হবে। বলো একবার, বলে দিতে পারবো? বলো। হ্যাঁ স্যার বলছি। স্যার 90। চলো আমরা আর 10টা কোয়েশ্চেন যখন হয়ে যাবে তারপরে আমরা একটু নাচবো, ঠিক আছে? সেঞ্চুরি হয়ে যাবে তো আমাদের। 10টা কোয়েশ্চেন হয়ে যাওয়ার পর আমরা সবাই যে যার জায়গাতে নাচবো। এখন আমি তো এখানে নাচলে স্টেজ ভেঙে যাবে, আমি তো ডেঞ্জারাসলি নাচি, তো তোমরা নাচবে, ঠিক আছে? যখন 100টা কোয়েশ্চেন হয়ে যাবে আমাদের, চলো আমরা সেলিব্রেট করবো। হ্যাপি 100। কোয়েশ্চেন লেখো। আ বডি ইজ প্রজেক্টেড ফ্রম গ্রাউন্ড। A body is projected from ground. A body is projected from ground with speed u. With speed u. With speed u. লিখেছো? At an angle theta from the horizontal. At an angle theta from the horizontal. At an angle theta from the horizontal. Full stop. Then find out the time after which velocity becomes perpendicular to the initial velocity. Velocity becomes perpendicular to initial velocity. And speed of the body when its velocity becomes perpendicular to initial velocity. Its velocity becomes perpendicular to initial velocity. লিখেছো? লিখেছো? লেখা হলো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো সুশান্ত, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখো কোয়েশ্চেনটা কি বলছে। একটা প্রজেক্টাইল আছে, একটা বডি আছে, যেটাকে আমি ইউ স্পিডে থ্রো করেছি থিটা অ্যাঙ্গেলে, ঠিক আছে? ইউ স্পিডে থ্রো করেছি আমি থিটা অ্যাঙ্গেলে। তো যদি আমি এই বডিটাকে ইউ স্পিডে থিটা অ্যাঙ্গেলে থ্রো করি, তো সেই ক্ষেত্রে কেসটা কীরকম হবে? এইখানে ছিল ধর একটা কোনো বডি বলতে আমি ধরলাম যে সাপোজ সেটা একটা কোনো বল ছিল, যে বলটাকে আমি ইউ স্পিডে এরকমভাবে থ্রো করলাম থিটা অ্যাঙ্গেলে। যখন থ্রো করবো আমি জানি যে সেই ক্ষেত্রে এর যে পাথটা হবে সেটা এরকম ধরা হবে, তাই না? প্রজেক্টাইলের জন্য প্যারাবোলিক পাথ হবে সেই ক্ষেত্রে। এবার আমাকে বলছে যে কোনো একটা টাইমে এর যে ভেলোসিটি হয়েছে সেটা ইনিশিয়াল যে ভেলোসিটি, মানে এই যে ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন, তার সাথে পারপেন্ডিকুলার। তো যদি আমি ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশনটাকে দেখি,
তার মানে এইটা ছিল ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশনটা, এই লাইনটার অ্যাকর্ডিং, তাই না? ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশনটা এরকমভাবে ছিল। এখন এই যে ভেলোসিটিটা আছে তার সাথে পারপেন্ডিকুলার হয়ে গেছে, তার মানে এখন যে ডিরেকশনটা হবে সেটা এরকম কিছু একটা হয়ে গেছে, এরকমভাবে হয়ে গেছে এখন ভেলোসিটি ডিরেকশনটা। বুঝতে পারলে? এই যে পারপেন্ডিকুলার হয়ে গেল আগেরটার সাথে, বুঝতে পারলে? এই হলো কেসটা। আমাকে বলতে বলছে যে যখন এটা হলো তো সেই ক্ষেত্রে টাইমটা কত, কোন সময় পরে বলটা এখানে আসবে, যেই সময় তার স্পিডটা হবে, তার ভেলোসিটি হবে, সরি, ইনিশিয়াল ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার। তো কী করে বার করব? প্রথমত যদি আমি ইনিশিয়াল ভেলোসিটিকে লিখি তো সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ যেটা ছিল তার মানে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে যে ইউ কস থিটা আর পারপেন্ডিকুলার ডিরেকশনে কত থাকে, এদিকে কত থাকে বলো, ইউ সাইন থিটা। তো আমি লিখতে পারি যে ইউ ভেক্টর ইনিশিয়াল স্পিড যেটা দ্যাট ইজ ইকুয়াল টু ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। লেখা যায়, তাই না? লেখা যায় কিনা বলো? লেখা যায়। আর এই যে ভি, এই ভিটা যখন এরকম হবে সেই ক্ষেত্রে ভি এরও দুটো কম্পোনেন্ট হবে। আমি জানি যে সেই ক্ষেত্রে যখন এই পাশে চলে আসে ম্যাক্সিমাম হাইটটাকে যখন সে ক্রস করবে সেই ক্ষেত্রে তার ওয়াইড অ্যালং যে স্পিড সেটা ডাউনওয়ার্ড হয়ে যায়, মানে উল্টে যায়, ওঠার সময় উপর দিকে থাকে, নামার সময় নিচের দিকে হয়ে যায়। তার মানে এইখানটায় তার দুটো কম্পোনেন্ট হবে, একটা হবে এই দিকে আর একটা হবে এই দিকে, তাই না? এই হবে সিচুয়েশনটা। এই তো এইটাকে আমি বলবো কত না, সেটা হবে ভি ওয়াই, আর এটাকে আমি কত বলবো, দ্যাট ইজ ইকুয়াল টু ভি এক্স। ক্লিয়ার? এটা হবে কেসটা। এখন আমি জানি যে এই যে ভি এক্স এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, যে ইনিশিয়ালি হয় তাই এর ভ্যালু হয়, এক্স এর অ্যালং স্পিডটা চেঞ্জ হয় না। আমি লিখতে পারি যে ভি এক্স মানে কত, ভি এক্স মানে হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু ইউ কস থিটাই হবে, তাই? কিন্তু আমাকে বার করতে হবে কোনটা, এখন ভি ওয়াইটা। এখন এইখান থেকে পুরো কাজটা হতে আমি ধরে নিলাম যে টাইমটা টি লেগেছে, যদি টি লেগে থাকে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইকুয়েশন যখন আমি ড্র করব সেই ক্ষেত্রে ভি ওয়াই উইল বি ইকুয়াল টু ওয়াই এর ডিরেকশনে ইনিশিয়াল স্পিড কোন দিকে ছিল, উপরে, উপরে মানে আমরা কি নিতাম, পজিটিভ, আর নিচে হলে কি নিতাম, নেগেটিভ, তাই না? তো আমি যখন ইকুয়েশনটা ড্র করব তখন কীরকম ইকুয়েশন আসবে, ওটার জন্য ইউ সাইন থিটা উপর দিকে যাচ্ছে, মানে ইউ সাইন থিটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়, ইউ সাইন থিটা প্লাস এটি নাকি মাইনাস এটি হবে এখানটাতে, ওয়াইয়ের অ্যালং অ্যাক্সিলারেশন কোন দিকে, হ্যাঁ মাইনাস জিটি হবে, কারণ এখানটাতে এ ওয়াই কোনটা, জি, তাহলে কি লিখবো, মাইনাস জিটি। চলো এটা হয়ে গেল। আর ভি এক্স তার মানে কত, ইউ কস থিটা। চলো এবার আমি লিখতে পারি যে এই যে ভি ফাইনাল ভেলোসিটি ভি ভেক্টর তার মানে কি, তার মানে হচ্ছে তোমার ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, এটাকে সাজিয়ে গুছিয়ে ভ্যালুগুলোকে পুট করলে যেটা আমি পাবো সেটা হলো ভি এক্স মানে হচ্ছে যে ইউ সাইন থিটা মাইনাস জিটি আই ক্যাপ প্লাস ভি ওয়াই, উল্টো লিখলাম সরি, ভি এক্স মানে হচ্ছে ইউ কস থিটা, ইউ কস থিটা আই ক্যাপ, ভি ওয়াই মানে কত, প্লাস এই যে বার করলো ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। ক্লিয়ার? এটা যে ফাইনাল ভেলোসিটি ভেক্টর কত, ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর কত, ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা কি করে বার করলাম? আচ্ছা, এতটা অবধি ক্লিয়ার হলে এবার আমার কিন্তু আর কিছু কাজ নেই। এবার দেখো কাজটা পুরো ইজি। দেখো দুটো ভেক্টর, একটা হচ্ছে ইউ ভেক্টর, একটা হচ্ছে ভি ভেক্টর, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, ডট প্রোডাক্ট কত হবে? জিরো হয়ে গেল। তো আমি লিখতে পারি যে when u vector is perpendicular to v then আমি লিখতে পারি যে u vector dot v vector is equal to 0 হলো। তো এখন u ভেক্টরটা কত, u ভেক্টর মানে কতবার করেছি এইটা লিখে ফেলো। আচ্ছা তাহলে আমি লিখে দিই যে u cos theta i cap প্লাস u sin theta j cap ডট ভিটা কত, ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি এত জে ক্যাপ হয়ে গেল, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখন আমি জানি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে সেম মাল্টিপ্লিকেশন হয়, তাই না, আই ক্যাপ জে ক্যাপ, তাই না, যে যা এটাকে মাল্টিপ্লাই করবে। তো আমি প্রথমে আই ক্যাপ মাল্টিপ্লাই করলি, যদি আমি করি এখানটা কত আসবে, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই না, তাই তো আসবে। প্রথমে কত আছে তাহলে এখানটাতে, ইউ স্কোয়ার
কস স্কোয়ার থিটা প্লাস যে মাল্টিপ্লাই হবে কত আসবে, ইউ সাইন থিটা ইন্টু এই পুরোটা, তাই না? তো মাল্টিপ্লাই করে ফেলো, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস ইউ সাইন থিটা জিটি ইকুয়াল টু 0। এখন তুমি একটা কাজ করে এটাকে এইদিকে নিয়ে চলে এসো, সেই ক্ষেত্রে আমি প্রথমে এই দুটো থেকে ইউ স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কত লিখবো, ইউ স্কোয়ার কমন নিলে আমার কাছে চলে আসবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু ইউ সাইন থিটা জিটি। হলো? আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1 হয়ে যায়, তাই না? তার মানে এই পোর্শনটা 1, এখানে ইউ স্কোয়ার উড়ে গেল, তাহলে ফাইনালি আমার কাছে এটা পড়ে থাকবে টি ইকুয়াল টু ইউ বাই জি সাইন থিটা, তাই না? টি সমান কত পাবো, কারণ এইটার মানে কত, এইটার মানে হচ্ছে 1, এটার মানে 1, তো ফাইনালি আমি টি ইকুয়াল টু কত পাচ্ছি এখান থেকে, দ্যাট উইল বি ইকুয়াল টু ইউ বাই জি সাইন থিটা। তো এইটা হয়ে গেল আমার কাছে টাইম কত লাগবে, তা ব্যাপারটা বুঝতে পারলে, টাইমটা কত লাগলো? চলো লিখে নাও আগে এটাকে। আগে পুরো পোর্শনটা কমপ্লিট করছো? সুশান্ত হয়ে গেছে? সুশান্ত কমপ্লিট? চলো এবার নেক্সট পার্টটা আমায় কি বলেছে, বলছি কোশ্চেনের প্রথম পার্টটা কি এটা ছিল, দ্য টাইম আফটার ভেলোসিটি বিকামস পারপেন্ডিকুলার টু দ্য স্পিড। হ্যাঁ পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল ভেলোসিটি, পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল ভেলোসিটি, বুঝতে পারলে? ঠিক আছে, কখন ইনিশিয়াল ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার হবে সেইটা আমাকে বার করতে বলেছিল। ক্লিয়ার? চলো এবারে যদি আমি দেখি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে নেক্সট যে পার্টটা আমাকে জিজ্ঞেস করছে, নেক্সট পার্টটা কি বলেছিল জানো, যে এই সময় তার কি একটা হবে জানো, কোনটা বার করতে বলেছিল নেক্সট পার্টটা? পড়ো একবার কোয়েশ্চেনটা পড়ো। না আরেকটাও ছিল, অ্যান্ড অলসো ফাইন্ড বলে একটা ছিল, সুশান্ত লিখেছিলে? আর একটা ছিল অলসো ফাইন্ড স্পিড অফ দি বডি ওয়েন ইটস ভেলোসিটি বিকামস পারপেন্ডিকুলার টু ইনিশিয়াল ভেলোসিটি, অলসো ফাইন্ড আউট স্পিড অফ দি বডি ওয়েন ইটস ভেলোসিটি বিকামস পারপেন্ডিকুলার টু ইনিশিয়াল ভেলোসিটি। মানে বেসিক্যালি তোমাকে এই ভি এর মানটা বার করতে হবে, এটার মানটা বার করতে হবে, কত হবে, রুট আন্ডার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। একটা তো রকমভাবে বার করা যায়, তো যখন তুমি এটার স্পিড বার করে, মানে এটার ম্যাগনিটিউড নিয়ে নাও, তুমি স্পিড বার করে ফেলবে রুট আন্ডার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার করে, কিন্তু সেটা যখন তুমি করবে সেই ক্ষেত্রে তুমি ভেবে দেখো তোমাকে এই পুরো পোর্শনটার স্কোয়ার করতে হবে, তার রুট করতে হবে, এবং সেই ক্ষেত্রে টি এর জায়গাতে টি এর মান বসাতে হবে। তো যথারীতি একটুখানি ক্যালকুলেশনটা লেন্দি হবে, খুব বেশি যে লেন্দি হবে তা আমি বলছি না, কিন্তু একটু লেন্দি হয়ে যাবে। তো সেই জন্য আমরা একটা উপায় এখানটায় দেখতে পারি, সেটা হলো দেখো এই দিকের যে ভেলোসিটিটা সেটা তো কনস্ট্যান্ট থাকে অলওয়েজ, আর সেটা হলো ইউ কস থিটায় থাকে, তাই না? ইউ কস থিটা থাকে। আচ্ছা এবারে যদি এই দিকে ইউ হয়, ইউটা কীরকমভাবে যাচ্ছে, এরকমভাবে, তো আমি অ্যাজ ইট ইজ ইউটাকে এরকমভাবে তুলে এখানে রাখলাম, তাহলে সিচুয়েশনটা কী হবে দেখো, ইউটাকে আমি অ্যাজ ইট ইজ তুলে ওইখান থেকে এখানে রাখছি, তাহলে কীরকম দেখাবে, এরকম দেখাবে ইউটা, তাই তো? এরকম দেখাবে সিনারিওটা, হবে কিনা বলো? যদি ইউর সাথে এইখানে হরাইজন্টালের অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমি বলতে পারি এটাও হবে থিটা, হবে কি হবে না বলো? থিটা হবে। আচ্ছা এই ইউ আর ভি এখন তো পারপেন্ডিকুলার আছে, ইউ অ্যান্ড ভি এখন পারপেন্ডিকুলার, তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না, এই পুরো অ্যাঙ্গেলটা হবে। তাহলে আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস থিটা হবে, হবে কি হবে না বলো? হবে। আচ্ছা যদি 90 মাইনাস থিটা, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি যে ভি এর এই দিকের কম্পোনেন্টটা কত, ভি এক্স মানে কত হবে, ভি এক্স মানে কত, ভি ইন্টু কস 90 মাইনাস থিটা হবে। বলো, লিখে দাও, ভি ইন্টু কস 90 মাইনাস থিটা। আচ্ছা কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, তো তাহলে লিখে দেবো এখানটাতে ভি সাইন থিটা। ক্লিয়ার হলো? ভি এক্স মানে, এবার দেখো আমরা জানি যে ভি এক্স মানে হয় কত, ইউ কস থিটাই তো হয়, ভি এক্স মানে ইউ কস থিটা তো হয় নাকি?
হুম? হ্যাঁ স্যার। আচ্ছা, Vx এর একটা ভ্যালু হয় আমরা জানি ইউ কস থিটা, এখন আমি বার করলাম ভি এর টার্মে ভি সাইন থিটা, দুটোই তো সেম জিনিস, সেম কিনা বলো? হ্যাঁ স্যার। তো আমি সেখান থেকে লিখে দিই এখন যে ভি, সো ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু ইউ কস থিটা, তাহলে ভি সমান কত পেয়ে যাব? ইউ সাইন থিটা, সরি ইউ কস থিটা, এক সেকেন্ড দাঁড়াও, কত আসছে এটা? ইউ কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, তাহলে কত আসছে এটা? ইউ কট থিটা। তো এইটা হয়ে গেল ভেলোসিটি, বুঝতে পারলে? তুমি দেখো এখানে যখন তুমি ভি এর মানটা বার করলে কোনোভাবে তোমাকে এই রুট আন্ডার এ স্কোয়ার ওর স্কোয়ার টি এর মান পুট করো, কিচ্ছু করতে হলো না তোমাকে, তুমি ওই সমস্ত পুট না করে আনসারটা খুব ইজিলি বার করতে পারলে। তুমি দেখো তোমার স্টেপটা কতটা মেকআপ হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারছো কি করলাম আমি এখানটাতে? হ্যাঁ স্যার। চলো লিখে নাও এবার। সুশান্ত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, নীলাঞ্জনা বুঝতে পেরেছো? তোমার কথা নীলাঞ্জনা শোনা যাচ্ছে না, তুমি জোরে বল, এক ফোঁটা আওয়াজ আসছে না, তোমার কিচ্ছু কথা শোনা যাচ্ছে না, লিখে নাও। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে সবার কমপ্লিট? ওই বাকিদের কমপ্লিট তো? হ্যাঁ স্যার। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা যাচ্ছি। চলো আমি ডায়াগ্রামটা ড্র করি, তোমরা তো তখন কথাটা লেখো। দেখো, a projectile has thrown from ground as shown. A projectile has thrown from the ground as shown. From the ground as shown. Full stop. It strikes perpendicular to the given wall. It strikes perpendicular to the given wall. It strikes perpendicular to the given wall. Full stop. Find the speed of projection. Find the speed of projection. Find the speed of projection when it strikes on the wall. It strikes when it strikes on the wall. আগে ডায়াগ্রামটা ড্র করে নাও, তারপর আমি এক্সপ্লেন করছি। লিখেছো? হ্যাঁ স্যার। চলো দেখো, তো কোয়েশ্চেনটা তোমাকে যেটা বলছে সেটা হলো, এখানে একটা বলকে তুমি থ্রো করেছিলে, এখানে একটা ওয়াল আছে, এটা হচ্ছে তোমার ওয়ালটা। এই দেওয়ালটাতে এই বলটা পারপেন্ডিকুলারলি স্ট্রাইক করেছে, তার মানে যখন বলটা এখানে স্ট্রাইক করছে সেই মোমেন্টে এর যে ডিরেকশনটা হবে এখানটাতে সেটা হলো এই যে দেওয়ালটা তার সাথে পারপেন্ডিকুলার, বুঝতে পারলে? তো
তো এই হলো এই দেওয়ালটার সাথে একটা পারপেন্ডিকুলার, মানে এই অ্যাঙ্গেলটা কত, সেটা হলো 90 ডিগ্রি, বুঝতে পারলে? আর এইদিকে কোনটা আছে না, এইদিকে আছে আমাকে যে থ্রোটা করেছিল সেই ভেলোসিটি ডিরেকশনটা, এই যে এইদিকে হলো ভেলোসিটি ভি এর ডিরেকশন, যেটাকে নিয়ে সেখানে স্ট্রাইকটা করেছে। ব্যাপারটা বুঝতে পারলে থিমটা? তো তোমাকে বার করতে কি বলছে, যে এই ভেলোসিটিটা বা এই স্পিডটার ভ্যালু কত হবে, তাই তো? এটা তো বার করতে বলছে, তাই না? হ্যাঁ স্যার। ওটাও কী করে করবো? এটা 90, এটা 60, মানে এটা কত হবে 30। আচ্ছা, এইগুলো কিন্তু সেপারেট ডায়াগ্রাম ড্র করে সেখানে মার্ক করবে, কোয়েশ্চেনের ডায়াগ্রামে মার্ক করবে না, তাহলে কোয়েশ্চেন বুঝতে পারবে না। বারবার বলছি, কোয়েশ্চেনের ডায়াগ্রাম অলওয়েজ সেপারেট, ইকুয়েশনের ডায়াগ্রাম অলওয়েজ সেপারেট করবে, ঠিক আছে? দুটো ডায়াগ্রাম করবে না কখনো, মানে একটা ডায়াগ্রামে সব মার্ক করবে না। তো যদি এটা হয়ে গিয়ে থাকে, আমরা জানি যে যদি আমি ইউ দিয়ে এটাকে থ্রো করি, তো তার এই দিকে একটা কম্পোনেন্ট হবে, আর সেটা হবে ইউ কস 45 ডিগ্রি, আর এই দিকে একটা কম্পোনেন্ট হবে, আর সেটা হবে ইউ সাইন 45 ডিগ্রি। এবার কনসেপ্টটা কিন্তু আগের মতন লাগবে, এই কনসেপ্টটা অলরেডি আমরা আগের কোয়েশ্চেনে করেছি, যেটা এখানে আমি অ্যাপ্লাই করব। যদি এটা ভি হয়ে গিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে অ্যাঙ্গেলটা, এটা 30 ডিগ্রি হলে এটাও হবে 30 ডিগ্রি, হবে কি হবে না বলো? হ্যাঁ স্যার। তো যদি এটা ভি হয়, তাহলে এইটা হবে ভি কস 30 ডিগ্রি, হবে কি না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার হবে। এটা কোন দিকের ভেলোসিটি? হরাইজন্টাল ভেলোসিটি, তাই তো? আর আমি জানি যে এই হরাইজন্টাল ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, থাকে কিনা বলো? হ্যাঁ স্যার। তো আমি লিখতে পারি হ্যাঁ স্যার, থাকে। যে ফি cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, ইউ cos 45 ডিগ্রি, ইউ cos 45 ডিগ্রি। আচ্ছা, ইউর ভ্যালু তো আমাকে বোধহয় বলা আছে, কিছু বলা আছে? ইউর ভ্যালু কত স্পিডে ছুড়েছিলাম ওটাকে আমি? না স্যার, দেওয়া নেই। দেওয়া নেই? ইউর কিছু ভ্যালু বলো না এখানটাতে। আচ্ছা ছাড়ো, তো যদি ইউর ভ্যালু বলার নেই যেহেতু, তো আমি সেটাকে ইউটাকে ইউ নিয়েই মানে চলবো, বুঝতে পারলে? তো আনসারটা ইউর টার্মে তার মানে বেরোবে, অসুবিধা নেই। তো লিখে ফেলো এখানটাতে ফি cos 30, cos 30 ভ্যালু কত হয় বলো? √3/2। √3/2। ইউ cos 45 ডিগ্রি মানে কত? 1/√2। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে ভি সমান কত হবে না, ইউ ইন্টু 2/√2 ডিভাইডেড বাই √3, এইটা আসবে। তো এখান থেকে 2√2 ওপরে √2 হবে, তো ফাইনালি ইউ √2/3, এইটা হয়ে যাবে ভি এর ভ্যালু, এটা হবে আমার আনসার। বুঝতে পারলে কি হলো জিনিসটা? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার কি করলাম? হ্যাঁ স্যার। ওই আগের কোয়েশ্চেনটার মতনই, যে হরাইজন্টাল ভেলোসিটি অলওয়েজ ইকুয়াল থাকবে, অলওয়েজ। প্রজেক্টাইল মোশন মানে তার হরাইজন্টাল ভেলোসিটি অলওয়েজ ইকুয়াল। লেখো লেখো, স্পিডে লেখো। হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার। আচ্ছা চলো পরের কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেনটা লেখো। A ball is projected as shown in the figure. A ball is projected as shown in the figure. To hit at the top of the given building. To hit at the top of the given building. To hit at the top of the given building. At point C. At point C. ঠিক আছে? At point C. But
the ball strikes the building at point D. But the ball strikes the building at point D. ঠিক আছে? Full stop. Find the distance between point C and D. Find the distance between point C and D. এবার এখানে একটা বড় সড়ো বিল্ডিং আছে যেখানটাতে বলটাকে ছোড়া হবে। তার আগে আমি বলেছি না, আমার ভেতরের যে একটা শিল্পিক সত্তা সেটা সবসময় বাইরে বেরিয়ে আসে, অলওয়েজ। এবং তার একটা ইচ্ছা যে আমি সবসময় একটা শিল্পকর্ম করব। আমি কেন করতে পারবো না? আমিও পারবো। সেই জন্য এই যে শিল্পী সত্তাটা আছে সেটা সবসময় বাইরে বেরিয়ে আসে এবং সে সবসময় কিছু না কিছু একটা নতুন জিনিস তৈরি করে। আর এইটা নিয়ে পৃথিবী খুব আনন্দে আছে, আমিও আনন্দে আছি। তোমরা আছো আনন্দে? তোমরা? হ্যাঁ, ঠিক আছে। আরে পারবে, সব পারবে। অবশ্য তোমরা তো ছোটখাটো মনীষী, তোমরা কি করে আঁকতে পারবে সেটাও স্বাভাবিক। যে তুমি মেনে নিলে এটা একটা বড় ব্যাপার, অনেকে তো মানতেই চায় না। বাহ, খুব ভালো। বাহ, খুব ভালো। আরো কিছু বলো যাতে করে আমি আরো একটু বার খেয়ে যাই। বলো। দেখো কেসটাকে বোঝো। দেখো, এই একটা বল ছিল, যে বলটাকে এরকম একটা পাগলের মতো মানুষ সে উপর দিকে ছুঁড়েছিল, ঠিক আছে? এখন এই বলটাকে যখন ও ছুঁড়েছিল, বলটার স্ট্রাইক করার কথা ছিল সি পয়েন্টে, কিন্তু সেই বলটা আজ অব্দি সি পয়েন্টে স্ট্রাইক করলো না। সেই বলটা সি পয়েন্টে স্ট্রাইক করলো না, সেই বলটা স্ট্রাইক করলো ডি পয়েন্টে। এর মানে কি? এর মানে হচ্ছে যখন এই বলটাকে আমি ছুঁড়েছিলাম, এই বলটা কোথায় স্ট্রাইক করতো? সি পয়েন্টে। এই পয়েন্টে তার স্ট্রাইক করার কথা ছিল। কিন্তু ভগবান আমাদেরকে কি দিয়েছে? গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়েছে। গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু দিয়েছে, সেই জন্য এই ভগবানের এই ভুলটার জন্য এই বলটা স্ট্রেট পাথে তো জীবনে যাবে না। সে কিরকম পাথকে ওবে করবে যখন আমি থ্রো করবো? বলো, কিরকম পাথ ওবে করবে? প্যারাবোলিক। তো ভগবানের এই আশীর্বাদটার জন্য এই বলটা এখানে না গিয়ে প্যারাবোলিক পাথ হলো এবং সেটা এরকম ভাবে ঘুরে গেল। বলটা স্ট্রাইক করলো আলটিমেটলি ডি পয়েন্টে। বুঝতে পারছো? তো যদি এইখান থেকে গ্রাউন্ড থেকে এই সি পয়েন্টের হাইটটা আমি বলি যে HC, এই সি পয়েন্টের হাইট, আর ডি পয়েন্টের যে হাইটটা সেটাকে আমি বলছি HD। তুই বলে স্যার HD তো ভিডিও হয়। HD কি হয়? HD বলো? ভিডিও হয়। কিন্তু এখানে HD মানে হাইট। কার হাইট? ডি পয়েন্টের হাইট ফ্রম দি গ্রাউন্ড। তোমাকে বার করতে বলছে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে HC মাইনাস HD। এইটা তোমাকে বার করতে বলছে কত। কোয়েশ্চেনটা বুঝতে পারলে? তাহলে দাঁত বার করা মানুষটা ছুঁড়েছিল, এবং যখন ছুঁড়েছিল তখন তার ইচ্ছা ছিল বলটা স্ট্রেট যাবে, কিন্তু ও কিরকম ধারার মানুষ বলো? কি বার করা মানুষ বলো? কি মানুষ? দাঁত বের করা মানুষ। যেই কারণে ও তো বুদ্ধি নেই। ও কি করেছে? যখন বলটা ছুঁড়েছে, ও জানে না যে ভগবান তোকে গ্র্যাভিটি দিয়ে টানছে, তো বল তো ভাই বেঁকতে শুরু করেছে, এবং বল প্যারাবোলিক পাথকে ওবে করেছে এবং প্রজেক্টাইল মোশন শো করেছে। যেই শো করেছে বল তো ভাই বলই হয়, ও বেঁকে গিয়ে ডি পয়েন্টে স্ট্রাইক করেছে। তো ওর ইচ্ছা ছিল এখানে একজনের মাথায় ঢিল ছোড়ার। ঢিলটা লাগলো কার কাছে? এই যে জানলার কাছে দাদুটা বসেছিল তার মাথায় ঢিলটা লাগলো। বুঝতে পারলে? তো তোমাকে বার করতে হবে যে উপরটা আর এই দাদুটা এর মাঝে হাইটের ডিফারেন্সটা কত।
কেসটা মাথায় ঢুকলো? কি বার করতে হবে তোমাকে? হ্যাঁ দেখো, তো যদি গ্র্যাভিটি না থাকে তাহলে আমি বলতাম যে এই পাথটা ফলো হচ্ছে। তার মানে যদি গ্র্যাভিটি না থাকে তার মানে এ শুধুমাত্র উপরের দিকে উঠতো, কত হাইট উঠতো না, hc হাইট উঠতো। আচ্ছা, যদি গ্র্যাভিটি নেই মানে আমি বলছি যে ওয়াই এর ডিরেকশনে কোনো রকম ত্বরণ নেই, তাই না? গ্র্যাভিটি তো ওয়াই এর অ্যালং অ্যাক্সিলারেশন, তো আমি বলছি গ্র্যাভিটি নেই, তার মানে বেসিক্যালি আমি এটাই বললাম যে ওয়াই ডিরেকশনের অ্যালং কোনো রকম ত্বরণ নেই। যদি না থাকে সেই ক্ষেত্রে আমি বলতে পারি হ্যাঁ যে ইউনিফর্ম মোশন, তাহলে hc হাইট ইকুয়াল টু আমি কি লিখবো, যে ভেলোসিটি ইন্টু টাইম। তো যদি এইখান থেকে সি অবধি যে টাইমটা টি লেগে থাকে, তো সেই ক্ষেত্রে আমি খুব ইজিলি বলতে পারি যে এর অ্যালং যে স্পিড, আচ্ছা উপরের দিকে কত স্পিড হবে, যদি আমি 20 দিয়ে ছুরি এটাকে, উপরের দিকে কত হবে বলো, কত হবে? 20 sin 60, তাই না? তাই তো হবে। হ্যাঁ স্যার। আর এইদিকে 20 cos 60, or 60 তাই না? 20 ঠাকমা কি বলো? 20 ঠাকমা কি? 20 ঠাকমা বুড়ি। কি 20 ঠাকমা বলো? কি বুড়ি? এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে কত আসবে? 10√3 মিটার পার সেকেন্ড। হ্যাঁ না না, ওর পিছন থেকে একজন এরকম, এর যে পাগলা মতো একটা লোক খেপে গেছিল, তীর ছুঁড়েছে, বুঝতে পারলে? পিঠ দিয়ে ঢুকেছে, এখান দিয়ে পেট দিয়ে বেরিয়ে গিয়েছে। এই হচ্ছে কেসটা, বুঝতে পেরেছো? পাগলামো করছে না। এবার দেখো, তাহলে আমি বলতে পারি যে ওয়াই এর যে ডিস্টেন্স হবে এস ইকুয়াল টু কত, ভি ইন্টু টি, এইটা হবে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে ভি ইন্টু টি আমি পুট করে দিই। যদি ভি ইন্টু টি পুট করি তাহলে আমি কত পাবো এখানটাতে? ভিটা কত? 10√3 মিটার পার সেকেন্ড ইন্টু যে টাইমটা ওর লাগছে সেই টাইমটা, তাই না? তো এই হলো আমার ওয়াইড অ্যালং যে কেসটা হচ্ছে সেই ক্ষেত্রে। এবার আমাকে কোয়েশ্চেন আর কি ডেটা বলেছিল দেখি। কোয়েশ্চেন আমাকে বলে দিচ্ছে, হ্যাঁ বলছে বল প্রজেক্টেড অ্যাজ শোন ইন দ্য ফিগার টপ অফ দি হাইট বিল্ডিং সি, আচ্ছা পয়েন্ট ডি, দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন সি অ্যান্ড ডি। আচ্ছা হ্যাঁ, এবার দেখো এবারে কি কেসটা হচ্ছে। তো যখন এই টাইমটা আমার টি নিলাম, এই টি টাইমটা যেটা আমি ধরেছি সেটা হলো যখন সে সিতে স্ট্রাইক করতো, কিন্তু ওই সেম টাইমে বলটা সিতে স্ট্রাইক করেছে না ডিতে স্ট্রাইক করেছে? বলো কোথায় স্ট্রাইক করেছে? সিতে না ডিতে? ডিতে স্ট্রাইক করছে। তার মানে এই যে টাইমটা, এটা হলো সেই টাইমটাই যেই টাইমটাই বাস্তবে ডিতে স্ট্রাইক করছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেবেছিল কোথায় স্ট্রাইক করবে? সিতে। কোন সময়? ওই সময় যেই সময় ডিতে স্ট্রাইক করলো। তার মানে ডি এর জন্য যে টাইমটা আমি ইউজ করবো আর সি এর জন্য যে টাইমটা ইউজ করবো দুটো সেম, বুঝতে পারলে? দুটো টাইমই কি সেম। কেন সেম বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, কারণ ও ভেবেছিল যে এই সময় সিতে স্ট্রাইক করবে, কিন্তু এই সময় সিতে না স্ট্রাইক করে ডিতে স্ট্রাইক করলো। তার মানে ডিতে স্ট্রাইক করার টাইম আর সিতে স্ট্রাইক করার টাইমটা সেম। আমি ধরলাম সেটা হলো টি টাইম। তো এইচ সিটাকে আমি পেয়ে গেছি যে এইচ সির ভ্যালু কত। চলো নেক্সট যেটা, সেটা হচ্ছে এইচ ডি এর ভ্যালু কত, যে এই ডি ডিস্টেন্সটার জন্য। আচ্ছা, এই যে ডি ডিস্টেন্সটা সেটা হলো ভার্টিক্যাল তার ডিসপ্লেসমেন্ট। এই যে ডি ডিস্টেন্সটা মানে এইচ ডি যখন কভার করলো তখন ও কি শুধুমাত্র ইউনিফর্ম মোশন করছে নাকি প্রজেক্টাইল মোশনকে পারফর্ম করছে সেই সময় যখন এইচ ডি কভার করছে? প্রজেক্টাইল মোশনকে কভার করছে। তো যদি সে প্রজেক্টাইল মোশনকে কভার করে তার মানে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রজেক্টাইলের জন্য ইকুয়েশনটা যেটা হয় সেটাকে আমাকে ইউজ করতে হবে। এই ক্ষেত্রে আমাকে ওয়াইয়ের অ্যালং অ্যাক্সিলারেশন জি কে কনসিডার করতে হবে। বুঝতে পারলে কি বলছি আমি? আচ্ছা, এই সময় যখন আমি বার করব এইচ ডি, তার ফর্মুলা কি হবে? ইউ সাইন থিটা উপরের দিকে, মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওটাকে ইউজ করতে হবে না ওকে ডিসপ্লেসমেন্ট মানে। আরে করতে হবে কি? এখানে ইউ মানে কত? ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা মানে কোনটা? 10√3 মিটার। তো লিখে দেবো এখানটাতে যে 10√3 ইউটি ইন্টু টি। জিটা কোন দিকে হবে? নিচের দিকে, তাহলে মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। হয়ে গেল। তো সাজিয়ে গুছিয়ে লেখো, তাহলে এটা কত আসবে? 10√3t মাইনাস জি মানে কত? জি মানে হচ্ছে তোমার 10, তাহলে 5t স্কোয়ার হলো। ঠিক আছে, এবারে আমাকে বার করতে কি হবে? এইচসি মাইনাস এইচডি, তবেই তো আমি এটাকে পাবো যে কতটা নিচে সেটা স্ট্রাইকটা করলো, দুটোর মধ্যে পয়েন্টটা ডিফারেন্সটা কত। বুঝতে পারলে? তো লিখে ফেলো এখন যে এইচসি মাইনাস এইচডি এর মানে কত হচ্ছে? এইচসি কত? এটা 10√3 ইন্টু টি। কেউ কিন্তু লিখবে না, বোঝো ভালো করে, লেখার জন্য সারা জীবন পড়ে আছে। মাইনাস এইচডি মানে কত আসবে? মাইনাস 10√3t মাইনাস মাইনাস প্লাস 5t স্কোয়ার। তো এখানটাতে
10√3t, এই 10√3t দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? দুটো যখন ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে আমার কাছে পড়ে থাকবে কোনটা, দ্যাট উইল বি ইকুয়াল টু 5t², শুধু এটাই পড়ে থাকলো। তো এখন যদি সামহাও আমি এই টি এর ভ্যালু বার করে ফেলতে পারি এখন, তাহলে আমার কাজ শেষ, তাই না? তো কাজ শেষ। ভেবে দেখো, যখন এই ডি পয়েন্টে সে স্ট্রাইক করেছে সেই সময় আমি আগের দিনকে কালকে একটা পয়েন্ট বলেছিলাম যে একটা পার্টিকুলার ওয়াই অ্যাক্সিসের পয়েন্টে, মানে একটা কোনো পার্টিকুলার পয়েন্টে তার ওয়াইয়ের অ্যালং যেতে যে টাইম লাগবে সেই পয়েন্টটার কারেসপন্ডিং এক্স যেত সেম টাইম লাগবে, তাই না? কারণ এই পয়েন্টে টি টাইমে আসছে মানে সে টি টাইমে এই হাইটটাকেও কভার করছে, টি টাইমে এই ডিস্টেন্সটাও কভার করছে, তবেই তো আলটিমেটলি দুটো মিলেছে ওখানটা যেতে পারছে, হ্যাঁ, তাই না? তার মানে এই যে টাইমটা, এটাকে বার করার জন্য আমি চাইলে এক্স এর হেল্প নিতে পারি। আচ্ছা, এক্স এর অ্যালং কি কোনো রকম ত্বরণ থাকে? হ্যাঁ, থাকে না। তার মানে আমি বলেছিলাম না যে এক্স এর অ্যালং মোশনটা কিরকম হয়, ইউনিফর্ম মোশন, তাই তো? যদি ইউনিফর্ম মোশন হয়, এক্স এর অ্যালং সে কত ডিস্টেন্স কভার করছে, এইখান থেকে এতটা কভার করছে এক্স এর অ্যালং ডিস্টেন্স 5 মিটার, তাই না? তো আমি লিখতে পারি যে এই ডিস্টেন্স ইকুয়াল টু এক্স এর অ্যালং স্পিড ইনটু টাইম। পারি কি পারি না বলো, তাই না? তুমি লিখে ফেলো এখানটাতে, যদি টাইমটা টি হয় তাই তুমি লিখতে পারো যে 5 ইকুয়াল টু এই দিকের ভেলোসিটি কত, 10 ইন্টু টাইম টি। তাহলে এখান থেকে আমি বার করতে পারি যে টি সমান কত, 5/10, তার মানে কত আসবে, 0.5 সেকেন্ড, তাই না? টাইমটা পেয়ে গেলাম, টাইম পেয়ে গেছি, কাজ শেষ, পুট করে দাও। 5 ইন্টু 0.5 এর স্কোয়ার কত আসবে, এটা 5 ইন্টু 2.5, তাহলে আসছে কত, 5 5 25, 5 2 10, তাহলে এটা কত আসছে 12, 1 সেকেন্ড, 0.25 হবে এটা, 0.25, তো আনসারটা কত আসবে, 1.25 মিটার। বুঝতে পারলে কি পারলে না বলো আমাকে? সবাই বুঝতে পেরেছো? সুশান্ত ভাই বুঝতে পেরেছো? সুশান্ত, ও সুশান্ত, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো এবার লিখে নাও, লিখে নাও এবার। স্যার বলছি 5 = 10t, এই জায়গাটা একবার বলবেন? 5 = 20, আচ্ছা 5টা কি, এক্স এর অ্যালং স্পিড, এক্স এর অ্যালং মোশনটা ইউনিফর্ম কি নন ইউনিফর্ম? ইউনিফর্ম। ইউনিফর্ম হলে আমি সেই ক্ষেত্রে লিখতে পারি যে s = v * t। হ্যাঁ স্যার। তাহলে ওই অ্যালং ভিটা কত, বুঝতে পারলে? হয়ে গেল। লেখা হয়ে গেলে কিন্তু সবাই বলবে আমাকে। হ্যাঁ স্যার হয়ে গেছে। সবার কমপ্লিট? স্যার সই করুন। ঠিক আছে, বুঝলে হবে না? হ্যাঁ স্যার বসে পড়ুন। ঠিক আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো এবারে আমাদের এই কেসটা কমপ্লিট, কোয়েশ্চেন কয়েকটা করলাম এখান থেকে, এবারে কয়েকটা ফর্মুলা আরও ডিরাইভ করতে হবে আমাকে, সেই ফর্মুলাগুলোতে চলে আসে আগে, যে কী করে কী হয় জিনিসগুলো। স্যার এখন লিখবো না পরে লিখবো?
পরে লিখতে পারো, এখন লিখো না, ব্যাপারগুলো জাস্ট বুঝে নেবে ভালো করে, এখন লেখার দরকার নেই। লিখতে কে চাই বলো? কষ্ট তুমি কেন করছো? এই যে তোমরা কষ্ট করছো এটা দেখে আমার কত কান্না পাচ্ছে তুমি জানো? তোমরা বলছো স্যার কষ্ট করে কি লিখবো, কিন্তু ভিডিওর সামনে তো কাঁদতে পারি না, এই জন্য আমি কাঁদতে পারছি না। কিন্তু বাস্তবে আমার কিন্তু এই কষ্টটা করবে তোমরা শুনে খুবই কান্না পাচ্ছে, খুবই। এটাই তো, এটাই। এইদিকে হচ্ছে ইউ কস থিটা, এইদিকে হচ্ছে ইউ সাইন থিটা। এইখানে চলে আসছে ম্যাক্সিমাম হাইটের পয়েন্টটা, এইখানটাতে বলটা এখন চলে এসছে। ভাই কত হিজিবিজি করতে হবে গো। এই যে হাইটটা, এটাকে আমরা কি বলেছিলাম না, এটা হচ্ছে যে ম্যাক্সিমাম হাইট, তাই না? আমরা বলেছিলাম এটা হলো ম্যাক্সিমাম হাইট। আর এই যে এইখান থেকে এই অবধি ডিস্টেন্সটা, এটাকে বলা হয় রেঞ্জ। এইখান থেকে এই অবধি ডিস্টেন্সটা এটাকে বলা হয় রেঞ্জ। আচ্ছা, পুরো এইখান থেকে স্টার্ট করলো এবং এই অবধি এলো, এই পুরোটাকে বলা হয় তার টাইম অফ ফ্লাইট, ঠিক আছে? এইখান থেকে স্টার্ট করলো এবং এইখানে এলো, এই পুরোটাকে কি বলা হয়? টাইম অফ ফ্লাইট। আমাকে স্টেপ বাই স্টেপ এই সমস্ত জিনিসগুলো একটা একটা করে বার করতে হবে, তাদের ফর্মুলা কত। দেখো, যখন এইখান থেকে আমি থ্রো করলাম এখানে এলো, তখন এইখানে আমি জানি যে এর যে স্পিড হবে সেই স্পিডটা কেবলমাত্র এক্স এর অ্যালং থাকবে, মানে সেটা হবে ইউ কস থিটা। আর এইখানে আমি বলেছিলাম যে ওয়াই এর অ্যালং স্পিড কত হয় বলো, কত হয় ম্যাক্সিমাম হাইটে? ভি ওয়াইটা কত হবে? 0, তাই না? তো যখন এই কেসটা হবে আমি এখানে অ্যাপ্লাই করতে পারি যে যদি এইখান থেকে সে এখানে আসে, সেই ক্ষেত্রে সে কত ডিস্টেন্স কভার করলো না, সে ডিস্টেন্স কভার করছে এইচ ম্যাক্স, তাই না? তো এবার আমি ইকুয়েশন লিখি এটার জন্য যে এস ইকুয়াল টু বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে আমি লিখবো এখানটা কত, যে ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2g ইন্টু এসটা কত, এইচ ম্যাক্স। বুঝতে পারলে কি লিখলাম? ওয়াই এর অ্যালং, ঠিক আছে? ভি ওয়াই স্কোয়ারটা কত হয়েছে? 0। ইউ ওয়াই স্কোয়ারটা মানে কত? ইউ সাইন থিটা, তাই না? তো কত চলে আসবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2g এইচ ম্যাক্স। এখান থেকে তুমি কনক্লুড করতে পারো যে এইচ ম্যাক্স তার ভ্যালু কত হয়ে যাবে? দ্যাট উইল বি ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। বুঝতে পারলে? ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ক্লিয়ার? ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো যদি এটা হয় সেই ক্ষেত্রে আমি এটাকে এরকমও লিখতে পারি যে ইউ সাইন থিটা এর মানে কত? ইউ ওয়াই। তো তার মানে আমি এটাকে এরকমও লিখতে পারি যে এইচ ম্যাক্স তার মানে হচ্ছে ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এটাও তো লেখা যায়, তার মানে তো সেম, তাই না? তো এইটা হলো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, যে যখন আমি কোনো একটা প্রজেক্টাইলকে কোনো একটা সার্টেন স্পিডে থিটা অ্যাঙ্গেলে থ্রো করব, সেই ক্ষেত্রে সে ম্যাক্সিমাম কত হাইট রিচ করবে। চলো, একটা গেল এটা। নেক্সট যেটা হচ্ছে সেটা হলো তার টাইম অফ ফ্লাইট, সে কত টাইম নেবে এইখান থেকে এখানে আসতে। বুঝতে পারলে? দেখো, যখন আমি তাকে এখান থেকে ছুড়লাম সে আলটিমেটলি এখানে ফিরে গেল, সেই ক্ষেত্রে আমি বলতে পারি তার ওয়াইয়ের অ্যালং ডিসপ্লেসমেন্ট কত হলো বলো? কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াইয়ের অ্যালং? যখন এখান থেকে স্টার্ট করলাম, থ্রো করলাম এবং সেটা এখানে রিচ করলো, তখন ওয়াইয়ের অ্যালং তার ডিসপ্লেসমেন্ট কত বলো? বলো কত ডিসপ্লেসমেন্ট হবে ওয়াইয়ের অ্যালং? বলতে পারবে কি? আমি
ওয়াইয়ের অ্যালং ওয়াই কত হবে? 0 হবে কিনা বলো? ওয়াইয়ের অ্যালং ডিসপ্লেসমেন্ট 0 হবে। হ্যাঁ স্যার 0 হ্যাঁ স্যার 0 হবে। 0 হবে না, কারণ ওয়াই থেকে ওয়াইয়ের বেস থেকে স্টার্ট করেছিল, আবার ফিরে সেই ওয়াইয়ের বেসেই। তো তুমি ওয়াইটাকে শুধুমাত্র কনসিডার করো না, তুমি এক্সকে কেন ভাবছো? তুমি দেখো যে ওয়াইয়ের কোন লেভেলে ছিল, ও ওয়াইয়ের গ্রাউন্ড লেভেলে ছিল, ফিরে কোথায় এলো? ওয়াইয়ের গ্রাউন্ডে। তার ডিসপ্লেসমেন্ট কত হবে? 0ই হবে। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি যে এস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 0, আর এর জন্য আমি ফর্মুলা ইউজ করতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? ইউটি মানে কত? ইউ সাইন থিটা ইন্টু টি, তাই না? ইউ সাইন থিটা ইন্টু টি। টি মানে কি? টোটাল টাইমটা হলো কি? টাইম অফ ফ্লাইট। তো টোটাল টাইমটাকে নিতে হবে না, কারণ স্টার্ট করলো আবার নিচে এলো, তো টোটাল টাইম অফ ফ্লাইট নিতে হবে আমাকে। মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে আমি এখন লিখতে পারি সাজিয়ে গুছিয়ে যে হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি। তো ফাইনালি টি স্কোয়ার অ্যান্ড টি ক্যান্সেল আউট হবে, এবং আমার কাছে যেটা আনসার আসবে সেটা হলো টি ইকুয়াল টু 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। বুঝতে পারলে টাইম অফ ফ্লাইট? দেখো ইউ সাইন থিটা মানে কি? ইউ ওয়াই। তো আমি এটাকে এরকমও লিখতে পারি যে 2uy বাই জি, এটাও লেখা যায়। বুঝতে পারলে কি বললাম আমি? তো এটা আমি কি বার করলাম? এটাকে আমি বার করলাম টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট। তো যদি তোমরা এটাকে বুঝে গিয়ে থাকো টাইম অফ ফ্লাইট, তাহলে আমাকে বলো তো, যদি টাইম অফ ফ্লাইট টি হয় তাহলে ম্যাক্সিমাম হাইট রিচ করতে তার টাইম কত লাগছে? ম্যাক্সিমাম হাইট রিচ করতে কত টাইম লাগছে যদি তার টাইম অফ ফ্লাইটটা টি হয়? বলো কত লাগবে? কমন সেন্স অ্যাপ্লাই করে বলো না। এইখান থেকে এখানে চলে এলো, এই পুরোটা হলো টাইম অফ ফ্লাইট, পুরো টাইমটা হলো টি, তাহলে এইখান থেকে এইটুকুনি আসতে কত সময় লাগছে? আরে হাফ হবে তো, t/2 হবে না? হবে কিনা বলো? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ। তো যদি এইখান থেকে এইখানে আসতে তার টাইমটা টি লাগে, তাহলে এইখান থেকে এইখানে আসতে কত টাইম লাগবে? t/2 লাগবে তো। তাই না? কারণ হাফ হাইট আসছে। তো তার মানে যদি তোমাকে কোনো জিজ্ঞেস করে যে হাফ রেঞ্জ কভার করতে বা ম্যাক্সিমাম হাইট রিচ করতে টাইম কত, সেটা হলো টোটাল টাইম অফ ফ্লাইট ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? চলো এবারে আসছে আমি রেঞ্জ। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হলো যে এইখান থেকে এই অবধি কতটা সে ডিস্টেন্স গেল, আর এই ডিস্টেন্সটা কোন অ্যাক্সিসের অ্যালং যাচ্ছে? এক্স এর অ্যালং। এক্স এর অ্যালং। তো যদি এক্স এর অ্যালং সে যায়, এক্স এর অ্যালং যে মোশনটা হয় সেই মোশনটা ইউনিফর্ম মোশন কি নন ইউনিফর্ম মোশন? কোন ধরনের মোশন হয়? এক্স এর অ্যালং ইউনিফর্ম। যদি এক্স এর অ্যালং মোশনটা ইউনিফর্ম হয়, তো সেই ক্ষেত্রে আমি এখানটা বলতে পারি যে এর ক্ষেত্রে ডিস্টেন্স ইকুয়াল টু এইদিকে স্পিড ইন্টু টোটাল টাইম অফ ফ্লাইট, কারণ এইখান থেকে এই অবধি টাইমটা কত? টোটাল টাইম অফ ফ্লাইট। হ্যাঁ তাই না? তো লিখে ফেলো এখানটাতে যে রেঞ্জ মানে কত হবে, যে রেঞ্জ ইকুয়াল টু হয়ে যাবে, রেঞ্জ ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টাইম অফ ফ্লাইট। ইউ কস থিটা ইন্টু টাইম অফ ফ্লাইট আমরা অলরেডি বার করে বসে আছি, সেটা হলো 2u সাইন থিটা বাই জি। তো এখান থেকে আমি কনক্লুড করতে পারি যে ইউ স্কোয়ার কস থিটা সাইন থিটা বাই জি। এবার দেখো 2 সাইন থিটা কস থিটা এর মানে কি? সাইন 2 থিটা। 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। পড়েছো ট্রিগোনোমেট্রি এখন অবধি, তাই না? তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই না? রেঞ্জ ইকুয়াল টু চলে এলো। রেঞ্জের ফর্মুলা কত? আচ্ছা, ইউ কস থিটা ইন্টু ইউ সাইন থিটা এর মানে কি? ইউ এক্স ইন্টু ইউ ওয়াই। তো আমি এরকম লিখতে পারি যে 2 ইন্টু ইউ এক্স ইউ ওয়াই বাই জি, তাই না? তাও লেখা যায় রেঞ্জ মানে 2 ইন্টু ইউ এক্স ইন্টু ইউ ওয়াই ডিভাইডেড বাই জি। হয়ে গেল রেঞ্জের ফর্মুলা। এর মানে কি? রেঞ্জ।
ওই বুঝতে পারলে প্রত্যেকে কি বললাম এখানটাতে? হ্যাঁ স্যার। চলো একবার রিকল করে নিই, যখন এটা গ্রাউন্ডে স্ট্রাইক করবে তখন তার স্পিড কত হবে না, এই সে ধরো ভি নিয়ে যাচ্ছে, স্ট্রাইক করলো, তাহলে এইটা কত হবে, এটা হয়ে যাবে তোমার ওই সেম মানে ইউ কস থিটায় থাকবে এটা, তাই না? আর এখানে কত আসবে, এখানে হবে তোমার যা ভ্যালু ওখানে ছিল তার ঠিক উল্টোটা, মানে এখানে কত আসবে মাইনাস ইউ সাইন থিটা। আরেকবার রিকল করালাম, এটা মনে পড়ছে তো? আগের দিনকে করেছি আমরা, চেঞ্জ ইন স্পিড বার করেছিলাম, চেঞ্জ ইন ভেলোসিটি বার করেছিলাম, তাই না? চলো, তো এইগুলো হয়ে গেল আমার ফর্মুলাসগুলো। এবার দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করো, দেখো একটা কোনো পার্টিকুলার কোনো প্রজেক্টাইলকে যদি তুমি ছোড়ো সেই ক্ষেত্রে সে ম্যাক্সিমাম একটা তো রেঞ্জ যেতে পারে। ধরো আমি তোমাকে বললাম যে এই যে থিটার ভ্যালু, তুমি ইউ স্পিডে ছুটছো কিন্তু থিটার ভ্যালু তুমি চেঞ্জ করছো, ক্রমশ এই থিটাকে তুমি বাড়াচ্ছ এরকমভাবে, কিন্তু ইউটা কনস্ট্যান্ট আছে। তুমি 10 মিটার পার সেকেন্ডে বলকে ছুটছো কিন্তু একবার এক এক রকম অ্যাঙ্গেলে ছুটছো, অবভিয়াসলি সেটা একবার এক এক রকম রেঞ্জ কভার করবে, করবে কিনা বলো? হ্যাঁ স্যার। করবে, কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জ তো একটাই হবে। এমন তো না যে প্রত্যেকবার সে সব একই রকম রেঞ্জ কভার করছে, না, কিন্তু প্রত্যেকবার একই রকম রেঞ্জ কভার না করলেও সে ম্যাক্সিমাম রেঞ্জটাকে একবারই কভার করবে। তোমাকে বার করতে হবে যে কত অ্যাঙ্গেলে ছুড়বো যাতে করে একটা কোনো পার্টিকুলার স্পিডের কারেসপন্ডিং ম্যাক্সিমাম রেঞ্জকে সেই বলটা কভার করতে পারে। তো রেঞ্জ যদি আমি ম্যাক্সিমাম বার করতে যাই সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে রেঞ্জের ফর্মুলার ম্যাক্সিমাম ভ্যালু কখন আসতে পারে। তো রেঞ্জের ফর্মুলার ম্যাক্সিমাম ভ্যালু তখনই আসবে যখন সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে, কারণ আমি ইউটাকে কনস্ট্যান্ট রেখেছি, জি তো এমনি কনস্ট্যান্ট। বুঝতে পারছো কি বলছি আমি? এবার আমাকে বলো যে সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম কখন হতে পারে? সাইনের ভ্যালু ম্যাক্সিমাম তুমি কখন পাও, কোন অ্যাঙ্গেলে পাও সাইনের ভ্যালু ম্যাক্সিমাম? 90 ডিগ্রিতে পাও। সাইনের ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়? 90 ডিগ্রিতে, তাই না? তো আমি এখানে লিখছি যে ফর আর ম্যাক্স, ফর আর ম্যাক্স সাইন 2 থিটা ইকুয়াল টু শুড বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে থিটা ইকুয়াল টু কত হবে? 45 ডিগ্রি, তাই না? সরি, এক সেকেন্ড, সাইন 2 থিটা ইকুয়াল টু 1 মানে 2 থিটা মানে কত হতে হবে? 90 ডিগ্রি, তাই না? এর মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে? 45 ডিগ্রি। তো মনে রাখবে একটা কোনো পার্টিকুলার স্পিডকে যদি তুমি ফিক্স রাখো, যদি তুমি স্পিডটাকে ফিক্স রাখো সেই ক্ষেত্রে সেই স্পিডটার কারেসপন্ডিং ম্যাক্সিমাম রেঞ্জ কখন হবে? যখন তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করবে। বুঝতে পারলে? এবারে যখন জ্যাভলিন থ্রো হচ্ছিল নীরাজ চোপড়ার, সেই ক্ষেত্রে নীরাজ চোপড়ার হাতটা এরকমভাবে সে থ্রো করতো। তো এরকমভাবে যে সে থ্রোটা করলো, যত সে স্পিডকে ইনক্রিজ করবে তত তার রেঞ্জ বাড়বে, কারণ আমি দেখতে পাচ্ছি যে স্পিড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেঞ্জ। তো তো তুমি তোমার যতটা সম্ভব জোরে ছোড়া, তুমি ততটা জোরে জ্যাভলিনটাকে থ্রো করলে, তো তোমার পক্ষে ম্যাক্সিমাম যেই পরিমাণ স্পিড দেওয়া দরকার তুমি সেটা অলরেডি তাকে তুমি দিয়ে ফেলেছো। বুঝতে পারলে? এখন ম্যাক্সিমাম রেঞ্জ কভার করতে গেলে তোমাকে এইটা করতে হবে যে তোমাকে স্পিডটাও তোমার ক্ষেত্রে যতটা তোমার দেওয়া সম্ভব ম্যাক্সিমাম তুমি দিলে, প্লাস অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি করে তুমি ছুড়লে। বুঝতে পারলে কি বলছি আমি? তোমার পক্ষে যতটা ম্যাক্সিমাম স্পিড দেওয়া দরকার তুমি ততটা ম্যাক্সিমাম স্পিডটাকেও দিলে, তার সাথে এই জ্যাভলিনটাকে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে। বুঝতে পারছো? তবেই তোমার ওই স্পিডের কারেসপন্ডিং ম্যাক্সিমাম রেঞ্জকে জ্যাভলিনটা কভার করবে। ওর থেকে বেশি কিন্তু ওই স্পিডের কারেসপন্ডিং রেঞ্জ বা ডিস্টেন্স কভার করা জ্যাভলিনের পক্ষে সম্ভব না। ওটা মাথায় ঢুকলো কিনা বলো? তো তুমি দেখবে যখন সে শর্ট পুট খেলা হয় না, একটা লোহার বল কিরকমভাবে ছুটতে হয়, তো মনে রাখবে স্কুলে যখন এই গেমগুলো হবে সেই ক্ষেত্রে নিজের এই কনসেপ্টকে অ্যাপ্লাই করবে, চেষ্টা করবে আন্দাজে অ্যাপ্রক্সিমেট একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলকে মেনটেন করতে এবং যতটা জোরে সম্ভব ছুটতে। তাতে করে হবে কি, তুমি যেহেতু তুমি স্পিড বাড়ালে মানে রেঞ্জও বাড়বে, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা মানে ওই স্পিডের কারেসপন্ডিং ম্যাক্সিমাম রেঞ্জকে সে কভার করবে। বুঝতে পারলে? এখন সবার পক্ষে এটা সম্ভব নয় যে তুমি যখন ছুটতে গেলে তখন কাঁধের কাছে তুমি একটা অ্যাঙ্গেল মাপার কিছু যন্ত্র নিয়ে বসে আছে যে সেটা 45 ডিগ্রি হবে এরকমভাবে তুমি ছুটবে। তো ওটা প্র্যাকটিস করতে করতে আন্দাজ হয়ে যায় যে কোন অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি। এবং বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে এরকম টেকনিক্যাল অ্যাডভাইজার থাকে যারা এরকম টেকনিক্যাল নলেজগুলো তাদেরকে দেয়। তো যে কোচ হয় সে শুধুমাত্র এইগুলো শেখাবে যে তুমি কীভাবে ছুটবে তা নয়, সে এটাও বলবে যে কত অ্যাঙ্গেলে ছুটতে হবে, কত স্পিডে ছুটতে হবে, কীভাবে ছুটে এলে তোমার এই থ্রোটা বেশি হবে।
বুঝতে পারলে? তো এটার জন্য একটা টেকনিক্যাল অ্যাডভাইজার অলওয়েজ থাকে, প্রত্যেক স্পোর্টসে আছে, ক্রিকেট, ফুটবল, সুইমিং, যা খুঁজে তুমি নাও না কেন, সব ক্ষেত্রে একটা টেকনিক্যাল অ্যাডভাইজার থাকে। ব্যাপারটা বুঝতে পারলে কি হলো ওইটার ক্ষেত্রে? হ্যাঁ স্যার। তো যখন ম্যাক্সিমাম রেঞ্জকে সে কভার করছে সেই সময় তার হাইটটাও অবভিয়াসলি চেঞ্জ হবে, তাই না? তুমি ভাবো না, যখন তার রেঞ্জটা ম্যাক্সিমাম হবে, যেহেতু তুমি থিটাকে চেঞ্জ করলে অবভিয়াসলি তার ম্যাক্সিমাম হাইটটাও চেঞ্জ হবে, হবে কি হবে না বলো? চেঞ্জ হবে। তো তো যখন আমি 45 ডিগ্রিতে ছুটবো সেই সময় রেঞ্জ ম্যাক্সিমাম, তো সেই সময় ম্যাক্সিমাম হাইট কত হবে না, থিটার ভ্যালু 45 পুট করো, তাহলে কত হবে? ইন দিস ডিউরেশন H max কত হয়ে যাবে? That will be equal to u square sin square 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2g হবে, তাই না? আচ্ছা, sin square 45 ডিগ্রি মানে কি 1/√2 স্কোয়ার, তার মানে কত? 1/2, তাহলে আসবে কতটা? u square by 4g, u square by 4g, তাই না? এটা হবে সেই সময় h max এর ফর্মুলা, মানে ভ্যালুটা। আচ্ছা, যখন আমি 45-এ ছুটবো সেই সময় ম্যাক্সিমাম রেঞ্জের ভ্যালু কত হবে? আমি জানি যে রেঞ্জের ভ্যালু হবে থিটাতে ম্যাক্সিমাম, মানে 45-এ ম্যাক্সিমাম, তার ভ্যালু কত হবে? তো আর ম্যাক্সের ভ্যালু কত হবে সেই সময় 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম রেঞ্জ? তুমি পুট করে দাও থিটার জায়গাতে 45, তাহলে কত হবে? sin 2 × 45 মানে কি sin 90, তাহলে কি লিখবো? u স্কোয়ার sin 90 ডিভাইডেড বাই g, তো আসছে কত এটা? u স্কোয়ার বাই g। কম্পেয়ার করো, যখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটলাম, যখন সেটা ম্যাক্সিমাম রেঞ্জ কভার করছে, তার 1/4 হবে ম্যাক্সিমাম হাইট। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো আর ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, আর এইচ ম্যাক্স ওই সময় কত হচ্ছে? ইউ স্কোয়ার বাই 4g, তাই না? তো যখন আমি 45 ডিগ্রিতে ছুটবো সেই সময় মনে রাখবে যে আর ম্যাক্স শুড বি ইকুয়াল টু 4 টাইমস অফ দি এইচ ম্যাক্স, মানে যতটা এইচ ম্যাক্স হবে তার 4 গুণ হবে রেঞ্জটা। কখন? যখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটবো। মাথায় ঢুকলো কেসগুলো কি কি বললাম আমি? সবার কাছে ক্লিয়ার? চলো এবার তোমরা টুকতে শুরু করে দাও। এস ওয়াইটাকে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। চলো লেখো। তো যখন আমি থ্রো করলাম, তখন আমি যখন রেঞ্জ বার করলাম সেই ক্ষেত্রে আমি এটাকে অ্যাপ্লাই করলাম যে এক্সের অ্যালং তার স্পিডটা কনস্ট্যান্ট, যেই কারণে রেঞ্জ বার করছি, মানে সে পুরো ডিস্টেন্সটা কভার করলো, তো তার মানে টোটাল টাইম অফ ফ্লাইট নিচ্ছিলাম এবং
ভেলোসিটি ইন্টু টাইম অফ ফ্লাইট করে আমি রেঞ্জ বার করলাম। যখন আমি টাইম অফ ফ্লাইট বার করেছি সেই ক্ষেত্রে আমি কি করেছি যে ওয়ার অ্যালং নেট ডিসপ্লেসমেন্ট 0, কারণ ওয়ার অ্যালং সে ইনিশিয়ালি যেই লেভেলে ছিল সেই লেভেলই আবার ফিরে এসছে, তো ডিসপ্লেসমেন্ট ওয়ার অ্যালং 0, কিন্তু এক্সের অ্যালং ডিসপ্লেসমেন্ট কিন্তু তার 0 নয়, তার ভ্যালু হচ্ছে কত আর রেঞ্জ, তাই না, এক্সের অ্যালং ডিসপ্লেসমেন্ট। যখন আমি এইচ ম্যাক্স বার করলাম তখন আমি এটা দেখলাম যে ম্যাক্সিমাম হাইটে তার ভি ওয়াইটা 0 হয়। আবার আমি ওয়ার অ্যালং ইকুয়েশনটাকে দেখলাম এবং সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন ইউজ করলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GS, এবং সেইখান থেকে আমি ম্যাক্সিমাম হাইটও বার করলাম। আমি এটা দেখলাম যে যখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করব তখন রেঞ্জ হবে ওই কারেসপন্ডিং স্পিডের জন্য ম্যাক্সিমাম, এবং ওই সময় তার ম্যাক্সিমাম হাইট কত হবে না, যা রেঞ্জ হবে তার 1/4, বা আমি উল্টো বলতে পারি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি থ্রো করি সেই ক্ষেত্রে রেঞ্জ হবে ম্যাক্সিমাম, এবং তার ভ্যালু কত হবে না ম্যাক্সিমাম হাইট সেই সময় যা হবে তার 4 গুণ। ঠিক আছে, এইটা আমরা এখন অবধি পড়লাম। এই ফর্মুলাগুলো যেন মাথায় একবারে সেট হয়ে যায়, তুমি নাম ভুলে যাও নিজের। তোমায় যখন কেউ জিজ্ঞেস করবে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি বলে দাঁড়াও বাবাকে জিজ্ঞেস করি, এবং সেই রকম তোমার নামটা তুমি ভুলে যাবে, কিন্তু কি ভুলবে না, কি ভুলবে না বলো, কোনটা তুমি ভুলবে না, ফর্মুলা ভুলবে না, তাই না, এইটা হবে তোমার ব্যাপারটা। কারণ নাম ভুললে নাম পাওয়া যায় রে, ফর্মুলা ভুললে কি পাওয়া যায় না বলো, কি পাওয়া যায় না, ফর্মুলা পাওয়া যায় না, চান্স পাওয়া যায়, বুঝতে পারলে? হ্যাঁ, তো ফর্মুলা যেন মাথা থেকে না যায়। যেমন আমাদের বাংলার নায়ক চিরঞ্জিত, ও তো মাকে খুব ভালোবাসে জানো তো। চিরঞ্জিতকে চেনো সৃজিতা? ও কিন্তু মাকে খুব ভালোবাসে জানো তো, খুব ভালোবাসে জানো। তোমরা তো এখন দেবের সিনেমা দেখো, আমরা তখন তো ছোটবেলায় চিরঞ্জিতের সিনেমা দেখেছি। ওর ডায়লগই ছিল বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায়। শুনেছো কখনো? হ্যাঁ হ্যাঁ, তো মাকে খুব ভালোবাসে। এখানে তোমাকে তো মাকে ভালো না বাসলে হবে, এখানে তোমাকে ফর্মুলা ভালোবাসতে হবে, বুঝতে পারলে? কেন? তার কারণ হলো নাম গেলে নাম পাওয়া যায়, কিন্তু ফর্মুলা গেলে কি পাওয়া যায় না বলো, কি পাওয়া যায় না বলো, কি পাওয়া যায় না, চান্স পাওয়া যায় না। ঝটপট লেখো, ঝটপট লেখো। স্যার এইচ ম্যাক্সটা তারপরে ইউ স্কয়ার আর ওয়াই স্কয়ার বাই 2g হবে। এইচ ম্যাক্সটা ইউ স্কোয়ার, কি বলছো, ইউ স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে sin স্কয়ার থিটা আছে মানে কি শুধু স্যার ইউ হবে না ওয়াই স্কয়ার? ইউ ওয়াই, তো ইউ ওয়াই স্কোয়ার মানে তো ইউ ওয়াই মানে কি ইউ সাইন থিটা, তো ইউ ওয়াই স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। লেখো। হয়ে গেলে কিন্তু বলবে আমাকে।
হলো কমপ্লিট? চাই আচ্ছা হয়ে গেছে। চলো তারপর রিকল করে দিচ্ছি আমরা এখন অবধি কী কী পড়ে ফেলেছি। আমরা এখন অবধি এটা পড়েছি যে যখন কোনো একটা প্রজেক্টাইলকে আমরা থ্রো করি, সেই প্রজেক্টাইলটা যদি কোনো একটা সার্টেন পয়েন্টে আসে, সেই পয়েন্টে তার যে স্পিডগুলো হয়, তার ডিরেকশন কীরকম ধরনের হয়, যে যখন আমি ছুড়বো তখন তার এক্সের অ্যালং শুধুমাত্র স্পিড থাকবে ইউ কস থিটা, সেটা চেঞ্জ হয় না, কিন্তু ম্যাক্সিমাম হাইটটাকে যখন সে ক্রস করবে তারপরে তার যে তোমার এক্সের অ্যালং যে ভেলোসিটি সেটা তার চেঞ্জ হবে না অবভিয়াসলি, কিন্তু তার যে ওয়াইয়ের অ্যালং ভেলোসিটি সেটা চেঞ্জ হবে, তার মানটাও চেঞ্জ হবে এবং সেটা উল্টো হয়ে যাবে এবং ডিরেকশনটা এরকমভাবে হয়ে যাবে তার সেই পয়েন্টে। এবং যখন সে এইখান থেকে, যেমন ধরো এই কারেসপন্ডিং যখন সে উঠছিল সেই সময় সেটা কীরকমভাবে ছিল না, যখন সে উঠছিল তখন তার এক্সের অ্যালং ভেলোসিটি এইটাই ছিল, মানে ইউ কস থিটা, আর তার যে ওয়াইয়ের অ্যালং ভেলোসিটি সেটা তখন এই দিকে ছিল আর সেটা ছিল ভি ওয়াই, ভি ড্যাশ ওয়াই বলছি। তো এইখানে তার স্পিডটা সাপোজ ছিল যে ভি ড্যাশ। এবং আমরা এটাও দেখেছিলাম যে কোনো কারেসপন্ডিং একটা কোনো পার্টিকুলার পয়েন্টে তার যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা কত হবে, আমরা বেরও করেছিলাম সেই জিনিসটাকে বিভিন্ন রকম ক্যালকুলেশন করে, যে একটা কোনো পার্টিকুলার পয়েন্টে যখন ধরো আমি যদি বলি এই পয়েন্টটাতে সেটা আছে, তাহলে এই পয়েন্টে তার ডিসপ্লেসমেন্ট কত হলো না, তার ডিসপ্লেসমেন্ট হবে এইটা হলো তার ডিসপ্লেসমেন্ট, এবং এটাকে আমরা বলছিলাম যে এস ভেক্টর কিংবা আর ভেক্টরও বলা হয় এটাকে। এবং সেই ডিসপ্লেসমেন্টটা আমি বার করেছিলাম, এবং এই সময় তার ওয়াইয়ের অ্যালং ডিসপ্লেসমেন্ট কত হবে না, এইটা হচ্ছে তার ওয়াইয়ের অ্যালং ডিসপ্লেসমেন্ট এস ওয়াই, আর এইটা হচ্ছে তার এক্সের অ্যালং ডিসপ্লেসমেন্ট। এবং এইটাকে দিয়ে আমরা এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটার মানও বার করে, মানে ভেক্টর ফর্মে লিখেছিলাম যে এস ভেক্টর ইজ ইকুয়াল টু এস এক্স আই ক্যাপ প্লাস এস ওয়াই জে ক্যাপ। তার মানটাকেও বার করেছিলাম কীভাবে কী করতে, এবং তার উপর প্রবলেমসও আমরা করে ফেলেছি। আজকে আমরা ডিটেল দেখলাম যে কোনো একটা প্রজেক্টাইলের রেঞ্জ কত হতে পারে, র্যান্ডাম কোনো একটা থিটা অ্যাঙ্গেলে থ্রো করলে ম্যাক্সিমাম হাইট কত যাবে, তার টাইম অফ ফ্লাইট কত হবে, টাইম অফ ফ্লাইট মানে কত সময় সে হাওয়াতে ছিল, মানে স্টার্টিং থেকে শেষ অবধি। এটাও পড়েছিলাম যখন সেটা স্ট্রাইক করবে প্রজেক্টাইলটা, যখন সেটা গ্রাউন্ডে চলে আসবে সেই সময় সেই প্রজেক্টাইলটার যে স্পিড হয় সেটা কি হয়, উল্টো হয়ে যায়। কোনটা উল্টো হবে, জাস্ট তার যে ওয়াই এর ভেলোসিটি, কিন্তু তার মানটা সেম থাকবে যেটা ইনিশিয়াল ছিল, মানে ইনিশিয়াল তার মান কত ছিল ওয়াইয়ের অ্যালং ইউ সাইন থিটা, এখন কত হবে মাইনাসের দিকে ইউ সাইন থিটা, কিন্তু এক্সের অ্যালং তার যে স্পিড সেটা চেঞ্জ করবে না। তো আলটিমেটলি তার যে নতুন স্পিডটা হবে সেটা এখন তার ভি হবে, যার ভ্যালু মানটা তাই হবে যা ইনিশিয়ালি ছিল। জাস্ট ফাইনাল ভেলোসিটি বলার জন্য এখানটা ভি বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা জানি যে ভি এর মানটা কত, ইকুয়াল টু ইউ, জাস্ট ওয়াইটা চেঞ্জ হয়ে নিচের দিকে চলে আসবে, এটাই হলো পার্থক্য। এবং আজকে বাকি কিছু ডায়াগ্রাম আমরা দেখলাম, কিছু থিওরি, কিছু ফর্মুলাস দেখলাম, পরের দিনকে প্রবলেমস করবো মানে কালকে। এবং তারপর এটার আরেকটা পার্ট হয় যেটাকে বলা হয় যে ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি, যেখানে যেই কোনো র্যান্ডাম পয়েন্ট আমাকে বলবে এবং সেই র্যান্ডাম পয়েন্টের কারেসপন্ডিং আমি তার রেঞ্জ কত হতে পারে, সেই পয়েন্টে তার রেঞ্জটা কত, সেই পয়েন্টে তার স্পিড কত, কত হাইট এসে আছে, সমস্ত কিছু আমি বলতে পারবো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি দিয়ে। কারণ ইকুয়েশন অফ এনি লাইন বা ইকুয়েশন অফ এনিথিং, সেটার মানে হলো তার যে হিস্ট্রি, তার যে ফিউচার, তার যে প্রেজেন্ট, আমি সব কিছু প্রেডিক্ট করতে পারি তার ইকুয়েশন জানতে পারলে। যেমন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বললে তুমি স্ট্রেট লাইনের স্লোপ কোন দিকে আছে, কেমন আছে, তুমি সব বলতে পারো। তেমন ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি মানে এই যে প্যারাবোলিক পাথটা হয়েছে, এটার যদি আমি ইকুয়েশনটাকে ড্র করতে পারি, তাহলে যে কোনো পয়েন্টের কারেসপন্ডিং টাইম, রেঞ্জ, হাইট, স্পিড সব আমি বলতে পারবো ইকুয়েশনটা যদি আমি জানতে পারি। পরের দিনকে দেখবো কীভাবে সেই সমস্ত কাজগুলো করতে হবে। তো আজকে এতটাই থাক, পরের দিনকে আবার আমাদের দেখা হবে, ঠিক আছে? তখন আমরা আরও প্রবলেমস অ্যান্ড ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি এই সমস্ত নিয়ে ভাবনা চিন্তা করবো। চলো, গুড নাইট, টাটা, কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার।